কিন্তু আমাদের ভাষাটা হচ্ছে সংস্কৃতি, ভাষা ত্যাগ করতে পারবো না। এই ভাষায় মাকে মা বলি, বাবাকে বাবা বলি, এই ভাষা ত্যাগ করতে পারবো না। সেই কারণে পাকিস্তানের জঙ্গি শাসকরা বাংলাদেশে হামলা চালালো, 30 লক্ষ বাংলার মানুষকে হত্যা করলো, 30 লাখ। 1 কোটি মানুষ পালিয়ে এলো বাংলাদেশ থেকে আমাদের এই দেশে। এই ধুলিয়ানের শামসেরগঞ্জে বহু বাংলাদেশের মানুষ পালিয়ে এসেছিল, তাদের পাশে কে দাঁড়ালো? ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী সাহায্য করার জন্য পাকিস্তান ভারতকে আক্রমণ করলো, ভারত প্রতি আক্রমণ করলো। প্রতি আক্রমণে পাকিস্তান পরাজিত হলো। ঢাকার রমনা ময়দানে 91,000 পাকিস্তানি সেনা বন্দী হলো ভারতের হাতে, কারণ তারা আত্মসমর্পণ করলো। জেনারেল নিয়াজি আত্মসমর্পণ করলো ভারতবর্ষের সেনাবাহিনীর কাছে। জেনারেল অরোরা তাকে আত্মসমর্পণ করালো। সেদিন অটল বিহারী বাজপেয়ী ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল, ইন্দিরা গান্ধী লৌহ মানবী, তাকে দেখে মনে হচ্ছে দুর্গা। সে পাকিস্তানকে পরাজিত করে ভারতকে আজ গর্বিত করল। তখন নরেন্দ্র মোদী কোথায় ছিল? আজকে নরেন্দ্র মোদী বুঝাচ্ছে ভারতবর্ষের মানুষকে যে পাকিস্তানকে ঠেকাতে গেলে, পাকিস্তানের হামলা বন্ধ করতে গেলে নরেন্দ্র মোদীকে ভোট দিতে হবে, কারণ নরেন্দ্র মোদী দেখে একজন শক্তিশালী মানুষের নাম। ইতিহাস কি তাই বলেছে? এর আগে ভারতবর্ষকে যারা রেখেছে, ভারতবর্ষকে যারা শক্তিশালী করেছে, তারা কি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে যথেষ্ট ছিল না? তারা তো কোনোদিন বলেনি আমি হিন্দুত্বের রাষ্ট্র করবো। তারা তো কোনোদিন বলেনি যে তুমি গরুর কারবার করে পিছিয়ে মেরে দেবো। তারা কি বলেছে? তারা বলেছে এদেশ সকলের, এদেশের মানুষ কে কি খাবে আমরা তা নিয়ন্ত্রণ করবো না, এদেশের মানুষ কে কি করবে আমরা তা ঠিক করবো না, এদেশের মানুষ কে কি ধর্ম পালন করবে রাষ্ট্রটা ঠিক করে দেবে না। ভারতবর্ষের সংবিধান সকলের সমান অধিকার দিয়েছে। আজকে আমরা কোন ভারতবর্ষ দেখছি? আজকে কোন ভারতবর্ষ দেখছি? আজকে এই ভারতবর্ষ দেখছি যেখানে গরুর মাংস রাখার অপরাধে পিটিয়ে খুন, এক হাত থেকে আরেক হাতে গরু নিয়ে যাওয়ার জন্য পিটিয়ে খুন, গরুর ব্যবসা করার জন্য পিটিয়ে খুন। জুয়ের খান একটা 18 বছরের ছেলে ঈদের দিন বাজার থেকে সবাই নিয়ে জামা কাপড় নিয়ে বাড়ি ফিরছে, কে রুটি দিল তার আগে গরু গোস্তাদের পিটিয়ে খুন। এটা কি ভারতবর্ষ যেখানে গরুর সুরক্ষা আছে কিন্তু মানুষের সুরক্ষা নাই? অথচ এই ভারতবর্ষ থেকে প্রতি বছর 28,000 কোটি টাকার গোমাংস বিদেশে রপ্তানি হচ্ছে। আমরা কি এই ভারতবর্ষকে মানব না কংগ্রেসের ভারতবর্ষকে বিশ্বাস করব? কংগ্রেসের ভারতবর্ষ কেমন? কংগ্রেসের ইতিহাস দেখুন। একদিকে জাতির জনক মহাত্মা গান্ধী, আরেকদিকে সীমান্ত গান্ধী খান আব্দুল গফর খান, একদিকে জওহরলাল নেহেরু, আরেকদিকে মৌলানা আবুল কালাম আজাদ, একদিকে নেতাজি সুভাষ চন্দ্র বোস, আরেকদিকে খান সারওয়ার খান, একদিকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর, আরেকদিকে নজরুল ইসলাম, একদিকে রাম তো আরেকদিকে রহিম। আমরা কি ভারতবর্ষ মানব না? जब मुल्ला को मस्जिद में राम नजर आए, जब पुजारी को मंदिर में रहमान नजर आए, दुनिया की सूरत बदल जाएगी जब इंसान को इंसान में इंसान नजर आए। আমরা সেই ভারতবর্ষের কথা বলি যে ভারতবর্ষ যুগ যুগ ধরে পৃথিবীর মানুষকে বলেছে তুমিও বাঁচো আমিও বাঁচি। ইন্দোনেশিয়ার সব থেকে বেশি মুসলমান, তারপর এই ভারতবর্ষে। তাদেরকে আমাকে ঘৃণা করতে হবে, তাদেরকে প্রমাণ দিতে হবে যে তারা দেশপ্রেমিক। দিল্লিতে ইন্ডিয়া গেটে চলে যান, ইন্ডিয়া গেটে যারা ভারতবর্ষের জন্য লড়াই করেন শহীদ হয়েছে তাদের নাম লেখা আছে 91,000। 91,000 শুনলে অবাক হবে যে 91,000 নামের মধ্যে 68,000 মুসলমান। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে 35,000 আলেম প্রাণ দিয়েছে, শহীদ হয়েছে। কোন ভারতবর্ষের কথা বলছেন নরেন্দ্র মোদী আপনারা? যখন ভারতবর্ষের মানুষ স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিচ্ছে, ফাঁসির মঞ্চে হাসতে হাসতে আত্মাহুতি দিচ্ছে, আন্দামানের কারাগারে সারাটা জীবন জেল খাটছে, তখন ভারতবর্ষের আজকের বিজেপি পার্টি যারা পূর্বপুরুষ আরএসএস তারা ব্রিটিশের দ্বারা লিঙ্ক করেছে। কখনো শুনেছেন আরএসএস ভারতবর্ষের স্বাধীনতার
আন্দোলনের কোন অংশগ্রহণ করেছে না। মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলন বিরোধিতা করছে কে? আরএসএস। ভারতবর্ষ স্বাধীন হলো, পতাকার রং করলাম আমরা তিরঙ্গা পতাকা। কেন? তিরঙ্গা পতাকার একদিকে গেরুয়া হিন্দুত্বের প্রতীক, নিচের দিকে সবুজ রং ইসলামের তেজের প্রতীক, মাঝে সাদা রং শান্তির প্রতীক। এই পতাকার বিরোধিতা করলো কে? সেদিনকার আরএসএস। তাদের পতাকা কি? শুধু গেরুয়া পতাকা। তাদের পতাকা গেরুয়া, ভালোয়া কালার তাদের। তারা বিরোধিতা করলো ভারতবর্ষের স্বাধীনতার পতাকা। তারা ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামে বিরোধিতা করলো। আর আজ তারা ভারতবর্ষের মানুষকে বলছে তোমরা কত বড় দেশপ্রেমী, প্রমাণ দিতে হবে। তাই ভারতবর্ষের মানুষ আর সিদ্ধান্ত নিয়েছে এই সরকারকে পাল্টিয়ে ভারতবর্ষে কংগ্রেস সরকারকে ভাবতে হবে। এই দেশকে রক্ষা করতে গেলে কংগ্রেস ছাড়া আর কোন উপায় নেই। ভারতবর্ষে কংগ্রেস পার্টি গত কয়েকদিন আগে, কয়েক মাস আগে বলতে পারে, নির্বাচন হলো ভারতবর্ষের 5টা রাজ্য, 3 বিজেপি শাসিত রাজ্য, 3 বিজেপি শাসিত রাজ্য, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় কংগ্রেস দখল করে দিল। তাহলে বার্তাটা কি? ইঙ্গিত কি? মানুষ কি বলছে? মানুষ বলছে বিজেপি ভাবপাতে আর তারা প্রভাবিত হবে না। কংগ্রেসকে সমর্থন না করলে বিজেপির যেগুলো গড়, যেগুলো বিজেপির ঘাঁটি, সেই সমস্ত রাজ্য আজকে কংগ্রেসকে সমর্থন করতো না। তাই বাংলার মানুষ আজকে ইঙ্গিত স্পষ্ট, অর্থাৎ দিল্লিতে পরিবর্তন আসছে। রাহুল গান্ধীর নেতৃত্বে দিল্লিতে পরিবর্তন আসছে। নির্বাচনের আগে রাহুল গান্ধী সেই সমস্ত রাজ্যের মানুষকে বলেছিল যারা গরিব কৃষক, ক্ষমতায় আসার 10 দিনের মধ্যে তাদের কৃষি ঋণ মুকুব হয়ে যাবে। ক্ষমতায় আসার 2 দিনের মধ্যে কৃষি ঋণ মুকুব হয়ে গেল। সেখানকার গরিব কৃষককে বলা হলো যে ন্যূনতম সহায়ক মূল্যে রাজ্যকে সহযোগিতা করতে ছত্তিশগড়ে 1 কুইন্টাল ধানের দর 2500 টাকা, বাংলায় 1 কুইন্টাল ধানের দর 1770 টাকা। দাও, গরিব মানুষ সেই ধান বিক্রি করতে পারে না, মাঝে দালালরা সেই ধান খেয়ে নেয়। রাহুল গান্ধী ঘোষণা করেছে এই লোকসভা নির্বাচনের পর ভারতবর্ষে আরেকটা সামাজিক বিপ্লব আনবে, তা হলো প্রত্যেকটা মানুষের ন্যূনতম রোজগারের ব্যবস্থা করা। হিসাব করে দেখা গেছে একটা মানুষের বছরে 12,000 টাকা দরকার। তাই একটা মানুষকে তার ব্যাংক অ্যাকাউন্টে 72,000 টাকা জমা করার ব্যবস্থা করেছে রাহুল গান্ধী ঘোষণা করেছে। এ ভারতবর্ষের কোন মানুষ আর গরিব থাকবে না। এ ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের ন্যূনতম রোজগারের ব্যবস্থা করে দিচ্ছে রাহুল গান্ধী। এবং আরো মজা কি জানেন? এই টাকাটা কার নামে যাবে? আপনার নামে নয়, আপনার বউয়ের নামে, আপনার বিবিদের নামে। আপনি যদি সেই টাকাটা নিয়ে একা একা হজম করেন, রাহুল গান্ধী তার ব্যবস্থা করেছে। বাড়ির মা, বুবু, ভাবি আপনাদের অ্যাকাউন্টে এই টাকা জমা হবে, চিন্তার কিছু নাই। কংগ্রেসকে নিয়ে আসলাম। একদিন নেতাজি সুভাষচন্দ্র বোস প্রস্তাব দিয়েছিল সেই আমলে, 1930-এর আমলে, যে এই ধরনের প্রকল্প আনা যায় কিনা, ইউনিভার্সাল ইনকাম স্কিম। আজকে রাহুল গান্ধী তার সেই শর্তকে বাস্তবায়িত করার চেষ্টা করছে। তৃণমূল, তুমি যারা কোথায়? তৃণমূলের আর গল্প থাকবে না। তৃণমূল পার্টি লুটেরাদের পার্টি, চোরদের পার্টি, ছাত্রদের পার্টি। এটা আমি বলছি না, তৃণমূলের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি বলছে। সে কি বলছে? সে বলছে তৃণমূল 3 রকম। সে বলছে তৃণমূল 3 রকম, একটা পুরনো, একটা নতুন, একটা হালের তৃণমূল। পুরনো তৃণমূল কারা? যারা ধরেছিল ক্ষমতায় আসবো, মমতা ব্যানার্জিকে সামনে রেখে ভাঙাবো আর খাবো, ভাঙাবো আর খাবো, খেয়ে খেয়ে চলবো, বদল ফুলাবো, অনেক কামাবো। নতুন তৃণমূলেরও তারা বলছে আকাশে কখন মেঘ পানি হয় ঠিক নাই। আজকে যেমন এখানে মিটিং হওয়ার আগে ঝরঝর করে বৃষ্টি হতে আরম্ভ করবে, তার নতুন তৃণমূল বলছে আকাশে কখন মেঘ পানি হয় ঠিক নাই, বেশি দেরি করা চলবে না, মোটামুটি কামাও আর খাও। তাহলে যদি অম্বল হয়
যদি হজমের গন্ডগোল হয় হজমি খাও, দেরি করা চলবে না ভাই, দেরি করা চলবে না। আর হালের তৃণমূল তারা বলছে কি ওসব খাওয়া খাইলে ঝামেলা করে লাভ নাই, যা পাবিটা কিনে নেবে। মাছ খেয়ে তৃণমূলের আমলে, ভোগের হার বানিয়ে তৃণমূলের আমলে, ঘর বাড়ি করে তৃণমূলের আমলে। এটাই আজকে বাংলার তৃণমূল। এই তৃণমূল বেশি দিন টিকবে না। এখানে হয়তো অনেক তৃণমূল আমাদের এই মিটিং এর লোক আসতে বাধা দিচ্ছে, কিন্তু মাঠ আমাদের ভরে গেল, কি করবে? পারবে না। এই মাঠের জন্য টাকা যাবে তৃণমূল ভাবছে মুর্শিদাবাদ জেলায় কোথা থেকে মেদিনীপুরের পালোয়ান নিয়েছে, বীরভূমের পালোয়ান নিয়েছে, কোনো লাভ হবে না। মেদিনীপুরের পালোয়ান 2013 সালের 17 মে আমার কাছে গেছিল দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে, আমি তাকে নিয়ে গেছিলাম। সেই পালোয়ান যখন রাহুল গান্ধীর ঘরে ঢুকলো, রাহুল গান্ধীকে জিজ্ঞেস করছে তুমি তো ভাই মেদিনীপুরের পালোয়ান, নন্দীগ্রামের পালোয়ান, তো মমতা ব্যানার্জিকে ছেড়ে আসছো কেন? বলছে মমতা ব্যানার্জি সরে আছে আমার সামনে। 2013 সালের 17 মে তৃণমূল নেতাদের চ্যালেঞ্জ করে গেলাম, 2013 সালের 17 মে আপনাদের পালোয়ান আমার সামনে গেছিল রাহুল গান্ধীর কাছে। তখন রাহুল গান্ধী বললো অদিতির সঙ্গে কথা বলে পরে ঠিক করে দিও। পরে একদিন আমার বাড়িতে আমার কাছে দিয়ে দাদা এখন তৃণমূল করে যাবে, দিদি পিএসসি দিবে। তো দিদির কেসের হয় পালন করে বেরিয়ে দিদিকে শৈলাচারী বলার পর আবার দিদিকে ভগবান বানায়, সেই পালনের উপর এখানকার মানুষ ভরসা করবেন না। আমরা হলাম আপনাদের ঘরে রাখা, আমাদেরকে আপনারা যখন চাইবেন তখন পাবেন। এসব পালোয়ান ঠালোয়ান থাকবে দুদিন পর, পালোয়ানের পলায়ন হবে। একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন। আজকে সারা মুর্শিদাবাদের তৃণমূল ভাঙছে তো ভাঙছে। বহু লোক আছে যারা তৃণমূল করে, তৃণমূল করে মানে তারা সবাই তৃণমূল নয়। এই মুর্শিদাবাদ জেলায় 100 জন তৃণমূলের মধ্যে 80 জন তৃণমূল আছে যারা মনে কংগ্রেস, দেহে তৃণমূল। তারা আমাদেরকে ফোন করে বলে ওরা বুঝলেন তো ঘরটা নিব, ঘরের টাকাটা হয়তো কেটে দিবে, 100 দিনের কাজে ঝামেলা করবে, আমার লাইসেন্সটা কেটে দিবে, আমার ব্যবসা করতে ঝামেলা করবে, আর সর্বোপরি পুলিশ দিয়ে আমাকে কেস দেওয়া করাবে। দাদা তাই ওদের সঙ্গে আছি, কোনো চিন্তা করে না, সময় আসুন ওদের পুষ্টি ষষ্ঠী পুজো করবে। তাই মুর্শিদাবাদ জেলায় আমরা কথা শুনে লড়ছি। মুর্শিদাবাদ, বহরমপুর, জঙ্গিপুর আর মালদা দক্ষিণের অর্ধেক, মানে 3.5 খান এমপি আমরা লড়ছি মুর্শিদাবাদে। শুধু মুর্শিদাবাদে আমরা 3.5 খান লোকসভা আসনে লড়ছি, বাকি তো মালদা দিনাজপুর আছেই। তাই আমরা শুধু মুর্শিদাবাদের পক্ষ থেকে আসবো, মুর্শিদাবাদের পক্ষ থেকে আমরা শপথ নিই, মুর্শিদাবাদে 3-3 তৃণমূলকে পরবর্তী। এই মুর্শিদাবাদে তৃণমূলের 4টি বাড়তি আমরা উঠাবই। এই জেলা মরুম আব্দুল সত্তারের জেলা, মরুম আজিজুর রহমানের জেলা, মরুম নুরুল ইসলাম চৌধুরী জেলা, দুর্গাপদ সিংহের জেলা। এই জেলায় কেড়ে নিয়েছে তোমরা আমাদের লোককে, তারা ফিরে আসছে, তারা ফিরে আসবে। আজও তৃণমূল থেকে এখানে যোগদান করলো তৃণমূলের কর্মীরা, তাদেরকে আমরা আমাদের দলে স্বাগত অভিনন্দন জানাই। পাশাপাশি তাদেরকে এটাও বলবো চিন্তার কিছু নাই, আপনাদের যোগ্য সম্মান, যোগ্য মর্যাদা আপনাদের দেওয়ার ব্যবস্থা করি। হরিপুর সাহেব এখানকার আমাদের নেতা, তিনি আপনাদের সকলকে যোগ্য সম্মান, যোগ্য মর্যাদা দেবেন। হরিপুর সাহেবের উপর আমার পূর্ণ আস্থা, তিনি একজন যোগ্য নেতা বলে আমি মনে করি। তাই এই এলাকার কংগ্রেস কর্মীরা আর বসে থাকার সময় নেই, আজ আপনাদের শপথ দিতে হবে যে আপনাদের ভাগ্য আপনারা নির্ধারণ করবেন, तृणमूल शेष होते चले हवा में कांच का घर नहीं बनता, बिगड़े हुए तकदीर और नहीं सुधर जाता। তৃণমূলের কপাল বিগড়িয়ে গেছে, এই তৃণমূলের কপাল আর ফিরবে না, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু মেহনত করতে হবে, মেহনত করলে আপনার মুশকিল আসান হবে। আপনি যদি মনে করেন আপনার ভাগ্যে
ভাগ্যের উপরে সব কিছু ছেড়ে দেবেন তাহলে ভুল হবে। তাই বলতে চাই, না সংঘর্ষ না তকলিফ, क्या मजा है जीने में, बराबर तूफान थम जाएगी जब आग लगी हो सीने में। आज আমাদের হৃদয়ে আগুন লাগিয়ে দিন, বড় বড় তুফান থেমে যাবে। এ মুর্শিদাবাদ কংগ্রেসের ছিল, ইনশাআল্লাহ কংগ্রেসের আছে এবং থাকবে। আমরা মুর্শিদাবাদকে আবার সেই পুরোনো মুর্শিদাবাদে ফিরিয়ে আনবো। আজকে এই শপথ দিয়ে সকলকে আমার শ্রদ্ধা ভক্তি সালাম নমস্কার। মা বুবু ভাইদের আমার বিশেষ সম্মান জানিয়ে আমার বক্তব্য জয়। ধন্যবাদ।